আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতিতে আবার জনাব হিরো আলম তিনি প্রাসঙ্গিক হয়ে পড়েছেন। আওয়ামী লীগ জমানাতে তিনি রিয়ালি হিরো ছিলেন। তিনি যেখানে নির্বাচন হতেন সেখানে নির্বাচন করেছেন এবং আওয়ামী লীগ সরকারকে রীতিমতো নাকানি চুবানি খেয়েছেন। তার আচরণ, তার কথাবার্তা, তার সবকিছু ইত্যাদি আওয়ামী লীগ সরকারকে অনেকটা যাকে বলা হয় গালে প্রকাশ্যে ১০-১২টা চড় দিলে রাজপথে একটা মানুষ যতটা বিব্রত হয়, ঠিক জনাব হিরো আলম কিছু, কিছু ক্ষেত্রে আওয়ামী লীগকে ওইরকম একটা বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছেন। তিনি ঢাকাতে আওয়ামী লীগের সবচেয়ে যে পাওয়ারফুল মানুষটি ছিলেন মোহাম্মদ এ আরাফাত। তো মোহাম্মদ এ আরাফাত তার বিরুদ্ধে তিনি গুলশানের মতো অভিজাত এলাকাতে দাঁড়িয়ে গেলেন। মানে এখন যেখানে জনাব তারেক রহমান সাহেব প্রার্থী, সেই জায়গাটাতে তিনি দাঁড়িয়ে গেলেন এবং তার আচরণ দেখে, কথাবার্তা শুনে মনে হলো যে বিএনপি এবং জামাতের সব ভোট তিনি পাবেন এবং ওখানে কড়াইল বস্তি থেকে শুরু করে বিভিন্ন বস্তির যারা লোকজন আছে তারাও ভোট দেবেন এবং তার পক্ষে বক্তব্য দেওয়ার জন্য বহু সংখ্যক লোক চলে এলো। তার মিডিয়া সেল তৈরি করা হলো এবং সেখানে শিক্ষিত লোকজন ইংরেজিতে সংবাদ সম্মেলন করা শুরু করলো। এই গুলশান বনানী এলাকাতে হিরো আলমের সেই যে প্রচার এবং প্রোপাগান্ডা, সেই প্রচার এবং প্রোপাগান্ডা আওয়ামী লীগ না পারছে হজম করতে, না পারছে বলতে। আর হিরো আলম সাহেব যখন এরকম গুলশান বনানীতে এইরকম কাজ করছিলেন, ঠিক সেই সময়টাতে জামাত এবং বিএনপির লোক ভেস্কি দিয়ে দাঁত বের করে হাসছিলেন এবং আওয়ামী লীগকে বলার চেষ্টা করছিলেন, দেখো কত ধানে কত মজা। তো ওই সময়টিতে ব্যারিস্টার আমদার রহমান প্রার্থী 18 নির্বাচনে তিনি এই আসন থেকে নির্বাচন করেছিলেন। তো দেখা গেল যে একটা সময় পার্থ সাহেবের সঙ্গেও হিরো আলম সাহেবের দেখা সাক্ষাৎ হয়ে গেল বা কথাবার্তা হয়ে গেল। তো এটা নিয়ে জনাব পার্থ বেশ উচ্ছ্বসিত ছিলেন যে হিরো আলম যদি এখানে জিতে যায় তাহলে মোহাম্মদ আরাফাত, যিনি সজীব ওয়াজেদ জয়ের বন্ধু, তার জন্য এর চাইতে আর অবমাননাকর কিছু হতে পারে না। কিন্তু হিরো আলম আসলে কারো ইনস্ট্রুমেন্ট না হয়ে সে আসলে জেতার জন্য কিন্তু প্রাণান্ত চেষ্টা করছে। তো এইভাবে নির্বাচন চলছিল, কিন্তু নির্বাচনের শেষ পর্যায়ে সেই সরকার দলীয় প্রার্থী মোহাম্মদ আরাফাত সে আর মেজাজ ঠিক রাখতে পারেনি। তার যারা লোকজন আছে তারা তাকে প্রথমে কয়েক দফা মৃদু ধাওয়া দিল, একবার দুবার গায়ে হাত দিল এবং শেষের দিকে তাকে বেদম প্রহার করলো, তার জামা কাপড় ছিঁড়ে ফেললো এবং তিনি জনাব হিরো আলম কাঁদতে কাঁদতে বললেন যে আমাকে রীতিমতো কুত্তার মতো আমাকে পিটানো হয়েছে এবং আমাকে এমনভাবে পিটানো হয়েছে একটা মানুষ আমাকে বাঁচানোর জন্য এগিয়ে আসেনি, পুলিশ এগিয়ে আসেনি। তো তিনি আশা করেছিলেন যে পুরো জাতি তার জন্য কাঁদবে, বিএনপির লোক, জামাতের লোক রাস্তায় বের হয়ে আসবে, কিন্তু দেখা গেল যে সেটা হয়নি এবং তিনি ওই সময়টাতে কিছুটা হলেও অভিমান তিনি পেয়েছেন। আওয়ামী লীগ জমানাতে আরও কিছু ঘটনা ঘটেছে। একবার তিনি রবীন্দ্রসঙ্গীত গাইলেন এবং রবীন্দ্রসঙ্গীত গাওয়ার অপরাধে তাকে ডিবি হারুন ধরে নিয়ে গেল এবং ওই সময়টাতে সে রীতিমতো বিশ্ব মিডিয়াতে হিরো হয়ে গেলেন। সারা দুনিয়াতে তোলপাড় হয়ে গেল যে একজন মানুষ গান গাইতে চাচ্ছে, রবীন্দ্রসঙ্গীত গাইতে চাচ্ছে। তো এটা নিয়ে সেই ডিবি পুলিশ বাড়াবাড়ি করছে। বেচারা হারুন সেই এত পাওয়ারফুল, শক্তিশালী একটা ধরুন বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, এই হিরো আলম সাহেবের কবলে পড়ে রীতিমতো বিড়াল হয়ে গেলেন, মেয়াও। তার চেহারা থেকে তাকানো যায় না, ছেড়ে দে মা কেঁদে বাঁচি। হিরো আলমের কাছে মাপ ঠাপ চেয়ে তাকে দুপুরে বিরিয়ানি টিরিয়ানি খাইয়ে তারপর শেষে বলার চেষ্টা করলো যে আমি তাকে এমনি ডেকেছিলাম। আর হিরো আলম সাহেব তার সঙ্গে ছবি তুলেন এবং তিনি হাসি মুখে বললেন যে না, আমাদের মধ্যে অপ্রীতিকর কিছু ঘটনা ঘটেনি। এরপর থেকে তিনি আর রবীন্দ্রসঙ্গীত গান গাননি, কিন্তু যা হওয়ার তা হয়ে গেল, সারা দুনিয়া তোলপাড় হয়ে গেল, বিশ্বের সেই রয়টার্স থেকে শুরু করে বিখ্যাত বিখ্যাত মিডিয়া। এরপর তিনি বগুড়াতে ২-২টা নির্বাচন করেছেন।
তাও এমপি নির্বাচন করেছেন। তো সেই নির্বাচনেও প্রথম দফা যেটা নির্বাচন হলো সেটা 2018 সনে বোধহয় তিনি গেলেন। তো সেই নির্বাচনে তিনি বেশ তাফালিং দেখালেন, একদম হিরোর মতো। তাকে কেউ মারধর করলো না, কিন্তু সে ওখানে যথেষ্ট শক্তি প্রদর্শন করার চেষ্টা করলেন। তার প্রার্থিতা বাদ দেওয়া হলো, সব কিছু হলো। এরপরে তিনি আবার আরেকটা উপনির্বাচনের মধ্যে অংশগ্রহণ করেছিলেন এবং সেই দফায় বগুড়াতে ভীষণ মার খেয়েছিলেন। মার খাওয়ার পরে তিনি আর বগুড়াতে নির্বাচনে যাননি। তো ঢাকাতে এই ঘটনার পরে তিনি বেশ চুপচাপ, তার উপরে অনেক চাপ গেছে। তিনি বহু মানুষের হিংসার কারণ হয়ে গেছেন। হিংসার কারণে তার যে আয়ের যে মূল সূত্রটা ছিল ফেসবুক, সেই পেজটা বোধহয় কোনো কারণে হ্যাক হয়ে যায়। ইউটিউব চ্যানেলটাও বাদ হয়ে যায়। ফলে তার যে রমরমা অবস্থা ছিল, প্রতি মাসে যে টাকাটা পেতেন সেটা না হওয়ার কারণে সে অনেকটা চুপসে যায়। ফলে হঠাৎ করে আফ্রিকার গান গাওয়া, তারপর আরব দেশের গান গাওয়া, এরপর কন্টেন্ট তৈরি করা, এই জায়গা থেকে তিনি হঠাৎ করে নিখোঁজ হয়েছিলেন। এরপর তার পারিবারিক সমস্যা দেখা দেয়। সেই পারিবারিক সমস্যাতেও তাকে অনেক, যাকে বলা হয়, যন্ত্রণা পেতে হয়। যন্ত্রণা পেতে হয় এবং সেই যন্ত্রণা থেকে তিনি মোটামুটি কয়েকবার সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি আর বিয়ে করবেন না, আর কোনো অবস্থাতেই মরে গেলেও আর বিয়ে করবেন না, এই সমস্ত জিনিস করবেন না। আবার ইদানিং দেখা যাচ্ছে যে তিনি বেশ চাঙ্গা হয়ে গেছেন, নতুন নতুন নায়িকা পেয়েছেন, এর মধ্যে শিক্ষিত, তারপরে ইংরেজি জানা, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়ে, তারাও হিরো আলমের নায়িকা হওয়ার জন্য তার সঙ্গে বেশ নাচানাচি করছে, এরকম বেশ কিছু রিল দেখা যাচ্ছে। তো এই হিরো আলম সেই গত ২ বছরে মোটামুটি চুপচাপ ছিলেন ইনুস জমানাতে। কিন্তু আবার এই আওয়ামী লীগ জমানার শেষ দিকে তার যেভাবে একটা উত্থান হয়েছিল, এখন আবার নতুন করে তিনি জেগে উঠেছেন। এখন তার এই জাগার পিছনে কি তার নিজস্ব সেই রাজনীতি করার যে স্পৃহা সেটা জেগেছে, নাকি কোনো পক্ষ আবার চাচ্ছে যে হিরো আলম ফ্রন্ট লাইনে চলে আসুক, কিংবা তিনি মনে করছেন যে এখন যে কোনোভাবে হোক আলোচনা আসতে হবে, হোয়াট এভার মেবি। কিন্তু বাস্তবতা হলো তিনি সাতক্ষীরাতে উপনির্বাচন যদি হয় সেখানে গিয়ে ইলেকশন করবেন। সাতক্ষীরার ঘটনা আপনারা সবাই জানেন। সেখানে একজন জামাত দলীয় সংসদ সদস্য, তিনি যে কোনো একটি যাকে বলা হয় পারিবারিক বিষয়, ব্যক্তিগত বিষয় সারা দেশে নিন্দা কুড়িয়েছেন। প্রায় ৭৫ বছর বয়সী সেই জামাতের এমপি মিস্টার নজরুল, তিনি ১৭-১৮ বয়সী, তার নাতির বয়সী, তাও আবার প্রান্তিক জনগোষ্ঠী, দরিদ্র পরিবারের একটি মেয়ে। তার সঙ্গে তিনি হোটেলে রমণ করতে গিয়ে তিনি যেভাবে হেনস্থার শিকার হয়েছেন, তারপর তাকে স্ত্রী হিসেবে পরিচয় দিয়েছেন, ইত্যাদি নিয়ে সারা দেশের তোলপাড়। এরপর পরে তার অন্য নারী কেলেঙ্কারির ঘটনার ভিডিও ফুটেজ, অডিও ফুটেজ আসতে থাকে একটার পর একটা। তার যৌবনকালের অনিয়ম, ডাকাতির ঘটনা, দুর্নীতি, অনিয়মের ঘটনা, এই জিনিসগুলো সামনে চলে আসে। ফলে ভদ্রলোক ভীষণ রকম বেকায়দায় পড়ে যান এবং তাকে নিয়ে তার দল জামাত, তারাও বিপদে পড়ে যায়। জামাত তাকে দল থেকে বহিষ্কার করে এবং জামাত এখন যে কোনো মূল্যে চাচ্ছে যে এই আসনটি খালি হোক, নজরুল ইসলাম অর্থাৎ এই এমপি যাতে আর সংসদে যেতে না পারে, তার মুখ যেন জামাতের লোককে দেখতে না হয়। তো এই অবস্থা যখন চলছে, ঠিক সেই সময়টাতে সাতক্ষীরা থেকে নির্বাচন করার জন্য জনাব হিরো আলম ঘোষণা দিয়েছেন যে তিনি উপনির্বাচনে সেখানে প্রার্থী হবেন। এটা নিঃসন্দেহে সাতক্ষীরাবাসী যারা লোকজন রয়েছেন তাদের জন্য একটা বিরাট পাওনা, তাদের জন্য একটা বিরাট পাওনা, এটা কপালের ব্যাপার। কপাল ওরকম না হলে আপনি গুলশান বনানীর লোকদের কপাল দেখেন। তো এই গুলশান বনানীতে নায়ক ফারুক হয়ে গেলেন আওয়ামী লীগ জমানাতে, মিয়া ভাই তিনি হয়ে গেলেন এখানকার এমপি। তারপরে হিরো আলম চেষ্টা করলেন, আন্দালি পার্থ সেখানে চেষ্টা করেছেন, তারপর মোহাম্মদ আরাফাত চেষ্টা করেছেন, আবার এখন দেশের প্রধানমন্ত্রী সেখানকার তিনি সংসদ সদস্য। আর প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তার একান্ত বিশ্বস্ত ব্যক্তিগত সহকারী মিস্টার সানি, তাকে আবার এই এলাকার তিনি মেন্টর নিযুক্ত করেছেন, অর্থাৎ সানি সব কিছু দেখাশোনা করছে। তো কাজে এই যে গুলশান বনানীর মতো একটা বিরাট জায়গাতে, যেখানে তারেক রহমান সাহেবের নাম আসে, পার্থর নাম আসে, যেখানে নায়ক ফারুকের নাম আসে, সেখানে এই নামগুলোর সাথে জল করে জনাব হিরো আলমের নামও জ্বলছে।
আবার অন্যদিকে সাতক্ষীরার এই অঞ্চলে যেখানে বাঘ আছে, সুন্দরবনের একটা বিরাট অংশও আছে, এখানে অনেক দুর্ধর্ষ লোক আছে, চুরি হয়, ডাকাতি হয়, রাহাজানি হয়, সর্বহারা পার্টি একসময় ছিল, আন্ডারওয়ার্ল্ড ছিল, সীমান্তের এই এলাকাতে জামাত ঘরানার লোক আছে, সেখানে নামাজ কালাম পড়া লোক যেভাবে আছে, আবার বদমাইশি করার লোকজনও আছে। তো সেই জায়গাতে হিরো আলমের মতো একজন বিশ্ব বরেণ্য মানুষ যদি ইলেকশন করতে চান, তাহলে এটা সাতক্ষীরাবাসীর জন্য কতটা পাওনা, এবং সাতক্ষীরাবাসী এটা কিভাবে সেলিব্রেট করবে, সেটি এখন দেখার বিষয়। আর আগামীতে জনাব নজরুল ইসলামের ভাগ্য কিভাবে জ্বলজ্বল করে, কিভাবে তার ভাগ্য সেই যাকে বলা হয় ঝুলে থাকে, বা কিভাবে তিনি নির্বাচনের সেই মাঠ থেকে ঝরে পড়েন, সংসদ থেকে ঝরে পড়েন, তার উপর নির্ভর করবে জনাব হিরো আলমের ভবিষ্যৎ পরিকল্পনা। তবে যেহেতু তিনি একবার নির্বাচন করার ইয়াদ পোষণ করেছেন, ইচ্ছা পোষণ করেছেন, কাজে এটা থামবে না, এটা চলতে থাকবে। যেখানে নির্বাচন হবে, সেটা সিটি কর্পোরেশন নির্বাচন হোক, সেটা অন্য কোনো উপনির্বাচন হোক, আমার কাছে মনে হচ্ছে জনাব হিরো আলম তিনি আবার আসবেন, আবার দাঁড়াবেন। এদিকে তো এর আগে একটা ভিডিও করেছি, এই ভিডিও করার আগে খায়রুল দেওয়ান রাষ্ট্রপতি হতে চাচ্ছেন। তো খায়রুল দেওয়ান যদি রাষ্ট্রপতি হন, হিরো আলম সাহেব যদি মেম্বার অফ পার্লামেন্ট হন, মানে জিনিসটা কেমন হচ্ছে আমাদের জন্য, আপনার জন্য? আপনি আমি আজকে যেখানে আছে, আমাদের এর চাইতে আর গর্বের বিষয় কি হতে পারে? সারা দুনিয়া হিরো আলমকে চিনে, যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিনেন, একইভাবে হিরো আলমকে কিন্তু সারা দুনিয়া চিনে। তো এরকম একজন মানুষ যদি মহান জাতীয় সংসদে যান এবং সেখানে গিয়ে তিনি যদি সেই জোরে হুঙ্কার দেন যে আমি বগুড়ার সওয়াল, তখন এখন যেভাবে বগুড়ার অন্য যে সমস্ত সন্তানেরা প্যারিসে বসে বড় বড় কথা বলছে, দেখবেন যে হিরো আলমের সেই ধমকের চোটে তারা কিন্তু আর কথা বলতে পারবেন না। কাজেই হিরো আলমকে হয়তো অনেকের দরকার হলেও হতে পারে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।